গ্রিন টেলিভিশনের বৈশাখের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আহসান হাবিব। আমার সঙ্গে রয়েছেন নোয়াখালীর মাটি ও মানুষের নেতা জয়নুল আবেদিন ফারুক। আজকে রাজনৈতিক বিষয় নয়, জানবো তার ছোটবেলা থেকে আজ অবধি বৈশাখের স্মৃতিগুলো নিয়ে। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। আল্লাহ রাখছে অনেক ভালো। দেশ ও জাতিকে ভালো থাকলে আমিও ভালো থাকবো তাদের সাথে। গ্রিন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমার পক্ষ থেকে এই ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ গ্রিন টিভি পয়লা বৈশাখ আজ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠনের প্রথম পয়লা বৈশাখ। সে পয়লা বৈশাখ নিয়ে অনেক স্মৃতি আছে, অনেক কথা আছে, যেগুলা গ্রিন টেলিভিশনের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলা প্রয়োজন। দিনে দিনে অনেক বয়স হয়ে গেল, কয়েকবারই পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। সে সৌভাগ্যটা আমার না, দলের আদর্শ, দলের নেতার আদর্শ, দলের নেত্রীর আদর্শ এবং দলের বাংলাদেশের মানুষের সেবা যত্ন, বাংলাদেশের মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানুষের কৃষ্টি সংস্কৃতি রক্ষার অভিপ্রায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো আজকে পয়লা বৈশাখ এই জন্য মনে পড়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যখন আমার নেতা আসাম আব্দুর রউফ এখনো জীবিত আছেন, মাখন মরে গেছেন, শাহজাহান সিরাজ মরে গেছেন, তাদের আহ্বানে সেই পাকিস্তান বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। তখন একটাই উদ্দেশ্য ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। সেই বাংলাদেশের মানুষ তখন বাংলায় কথা বলে, এই ভাষাটাকেও কেড়ে নেওয়ার জন্য তখন আমরা ছোট্ট ছিলাম, ইতিহাস দেখেছি, শুনেছি। তখনও আমার মায়ের ভাষাটাও কেড়ে নেওয়ার জন্য যে বৈষম্য তারা তৈরি করেছিল তার বিরুদ্ধে তখনও সোচ্চার ছিলাম। ছাত্র রাজনীতি বড় নেতা ছিলাম না, কিন্তু বড় বড় নেতার সংস্পর্শে আসার সৌভাগ্য আমার হয়েছে। তার থেকে আজকে ৭৫ বছর বয়সেও এখনো ওই সকল নেতা না থাকুক, কিন্তু তাদের আদর্শ, তাদের কথা আমার প্রায় মনে পড়ে। সে কারণে আজকে পয়লা বৈশাখ গ্রিন টেলিভিশনে যে অনুষ্ঠানটি প্রচার করছেন, সবাইকে আল্লাহ পাকের কাছে এটাই চাইব, সকল ১৬ বছর ১৭ বছরের সকল জঞ্জাল মুক্ত একটা বাংলাদেশ, যেটাতে বাংলাদেশের সংস্কৃতি, ধর্ম, সবার ধর্ম, আমার ধর্ম আমি করব, সবার ধর্ম সবাই পালন করবে, সে কৃষ্টিটা যেন আমরা বজায় রাখতে পারি। এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আপনার মাধ্যমে জনকাছে আহ্বান জানাবো, আসুন এই সরকারের প্রথম পয়লা বৈশাখ এমনভাবে উদযাপন করি অতীতের যেন রমনা পার্কের সেই ঘটনার পুনরাবৃত্তি আর কোনোদিনও বাংলাদেশে না হয়। সেখানে আজকে আমরা বারবারই একটা জিনিসের প্রতি, একটা বিষয়ের প্রতি আবেদন জানাবো। আপনাদের মিডিয়া জগৎ হলো সবচেয়ে প্রচার ক্ষেত্রের অন্যতম বাহন। স্বেচ্ছায় লেখা থেকে যদি আপনার বিরত থাকে কারো নির্দেশে, তাহলে কোনোদিনও এই সংস্কৃতি, কৃষ্টি, রাজনীতি, সমাজনীতি যাই বলেন প্রচার করা সম্ভব না। তা আমি ছোট্টবেলা থেকেই একটু সংবাদপত্রের প্রতি, একটি অবজারভার পত্রিকায় ক্লাস 7 থেকে লিখতাম। তখন আমি আমার বাড়ির পাশে একটা স্কুলের ছাত্র ছিলাম, আমার বাবাও শিক্ষক ছিলেন। সে কারণে মিডিয়ার প্রতি, সাংবাদিকের প্রতি, সংবাদপত্র জগতের প্রতি আমার একটা বিরাট সমর্থন সবসময় থাকে। সে সমর্থনটুকু পুরাদমে আদায় করে নিতে পারি নাই, 17 বছর কুক্ষিগত করে ফেলেছিল। সে কারণে আমি মনে করি পয়লা বৈশাখ আমাদের উন্মুক্ত আকাশের নিচে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার, খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, যেটা একটা ৫৫ বছরের ইতিহাস ভঙ্গ করে উন্মুক্ত আকাশের শপথ নিয়েছেন, তাতেই প্রমাণ করে। তাই গ্রামে বলে, সূর্য পূর্ব দিকে আমার দেশে যখন উঠে তখন বুঝতে পারে দিনটা কেমন যাবে। এই সরকারেরও যখন উন্মুক্ত আকাশের নিচে তারেক রহমান সাহেব শপথ নিলেন, বুঝিয়ে দিলেন যে আমি অন্যান্যর চেয়ে দেশকে বেশি ভালোবাসতে চেষ্টা করব, যাতে আমার আমলে, আমার সময়ে এমন কোনো অপসংস্কৃতি দেশের উপর না আসে। দেখুন, ইন্ডিয়ান চ্যানেলগুলো দেশে হুবহু চলে, কিন্তু আমাদের দেশের চ্যানেলগুলো পার্শ্ববর্তী দেশে চালাবার কোনো সুযোগ নেই। ওই সুযোগে ইন্ডিয়ান সংস্কৃতিটা
সব দিকেই আমাদের ছেলেমেয়েরা আকৃষ্ট হওয়ার যার চেষ্টা করে। তাই আমাদের চ্যানেলগুলো যেগুলো আপনারা চালান, সেই চ্যানেলগুলো যদি ইন্ডিয়া বা ভারতে চলতো, তাহলে আমাদের সংস্কৃতি সম্বন্ধে ভারতীয়রা জানতে পারত। আমি এটা বন্ধ থাকুক বা চালু হোক সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি একজন ক্ষুদ্র সামান্য অভিজ্ঞতা আলোকে বলতে চাই, ভাই ভাই, সে আমার ধর্ম আমার করব, কিন্তু আমাদের সংস্কৃতি পশ্চিমবঙ্গে যে সংস্কৃতি, বাংলাদেশেও অনেকাংশে অনেক মিল আছে। সেখানে আমি মনে করি সাংস্কৃতিক বিষয়ে আমার ছোট্টবেলার কয়েকটি কথা আপনার মাধ্যমে গ্রিন টেলিভিশনকে বলতে চাই। দেখুন, যখন এই পয়লা বৈশাখ আসতো, তখনই আমার পাশে একটা গ্রাম ছিল, যে স্কুল, প্রাইমারি স্কুলে আমি লেখাপড়া করতাম, শিবপুর প্রাথমিক বিদ্যালয়। তার বাড়ির সামনে যিনি ছিলেন আগে বাহাদুর, ওর ছেলেও কলকাতার মেয়র ছিলেন। সে স্কুলে লেখাপড়া করতাম, একটা দিঘি আছে অনেকই বড়, সে দিঘির পাড়ে মেলা বসতো। সে বাবার থেকে পয়সা নিয়ে বাঁশের বাঁশি কিনতাম, বাজাতাম, বা নানা রকম ফ্রুটস, নানা রকম মিষ্টি বিক্রি হতো, সেটা নিয়ে আসতাম মায়ের জন্য। এগুলো স্মৃতি মনে পড়ে। সে গ্রাম্য স্মৃতির কথা মনে পড়লে এখনো আবেগ এসে যায়। কিন্তু এখন আধুনিক যুগে সব হয়ে গেছে স্মার্টফোন, সবাই বসে বসে বাচ্চারা ওগুলোই দেখে, কিন্তু এই কালচারগুলো মনে হয় যে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমি সরকারের সংস্কৃতি মন্ত্রীকে ধন্যবাদ জানাবো, ভদ্রলোক মানুষ, আইনজ্ঞ মানুষ, খুবই ভালো মানুষ। উনি একটা কথা বলেছে, পয়লা বৈশাখকে এবার এমন রূপে রূপায়িত করতে চাই যেটা আমাদের সংস্কৃতির সবচেয়ে সবার আগে থাকে। সে কারণে আজকে আমার এই স্মৃতিটুকু এই জন্য বললাম যে পূর্বেকার সংস্কৃতিতে ফেরত যাবো কিনা জানি না। যে সরু রাস্তা দিয়ে মেলায় যেতাম, সেই রাস্তা এখন 20 ফিট চওড়া। সব সেই স্মৃতি মনে পড়ে এই কারণে যে বাঁশের বাঁশি, সেই তালপাতার সে এবং বিভিন্ন রঙের ঘুড্ডি ওড়াতাম, সেগুলো এখন আর নাই। সেগুলো আসতে না থাকবে কি করে? শহরে বাচ্চারা বাইরে বার কোনো মাঠ নাই, সে মাঠ দখলদার, সেই মাঠ অ্যালটমেন্ট নিয়ে তৎকালীন সরকার বিভিন্ন নেতাদেরকে দিয়ে দিয়েছে, সেখানে মাঠ নাই খেলার। সে কারণে আমি দেখলাম ওই দিন মিলন সাহেব, আমাদের এডুকেশন মিনিস্টার, উনি বলছে মাঠের প্রয়োজন। যতই খেলাধুলা হবে, তবে বাচ্চাদের মন আরও সম্প্রসারিত হবে, আরও ব্রড হবে। সেখানে আমি আমার ছোট্টবেলার এই উদাহরণটা এই জন্য দিলাম, আসুন সবাই মিলেমিশে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা যেটা শুরু হয়েছে আজকে পয়লা বৈশাখ, বাংলাদেশের 18 কোটির উপরে মানুষ সবার কাছে আসবো। আসুন, হিংসা নয়, বিদ্বেষ নয়, সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশকে গড়ে তুলি। আপনার কাছে যদি একটু জানতে চাই, বিশেষত আপনি ছোটবেলায় তো বৈশাখ আপনাদের সময় একটা স্মৃতি ছিল। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে বৈশাখের যে উদযাপনটা, সেই বিষয়টা নিয়ে যদি একটু জানতে চাই, বাবা মায়ের সঙ্গে স্মৃতি। দেখেন, আগেই তো বলেছি যে বাবা মায়ের সন্তান হিসেবে, ছোট সন্তান হিসেবে সবসময় আদরের ছিলাম। সে কারণে সেই পরিবেশ কি আর ফেরত আসবে? সে সরু রাস্তা দিয়ে, আগে তো বলেছি, যাওয়ার রাস্তা এখন 20 ফিট। তো সেই সংস্কৃতি ফেরত আসার সেই সমাজ তো এখন আর নাই। সেই সমাজের যারা এগুলো আয়োজন করতো, ছোট্টবেলার মেলাগুলো, মিষ্টি বিক্রি করতো, ওরা তো এখন বড় বড় ব্যবসা নিয়ে ঢাকা চট্টগ্রামে বড় মিষ্টি বানায়, নাম করা মিষ্টি বানায়। সেই প্যাচের জিলাপিগুলো আগে ছিল অনেক বড় বড়, সেটা এখন ছোট আকারে হয়ে যাচ্ছে। তো পৃথিবীটাও তো মনে হচ্ছে বড় পৃথিবী, কিন্তু ছোট্ট হয়ে আসতেছে। কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন যেগুলো বাচ্চারা দেখে, আমরা দেখি, সেগুলোর থেকে অনেক মানে পিছনের দিকে তাকাবার আর কোনো সুযোগ আছে কিনা আমি বুঝতে পারি না। সেই জন্য আমার মনে পড়ে এই সুযোগগুলো এখন আর সৃষ্টি বা ক্রিয়েট করার কোনো স্থানও নাই, কারো সে অভিপ্রায়ও নাই। এই জন্য এখন নতুন নতুন সংস্কৃতি, নতুন গান যে বাজাচ্ছে, আগে বাওয়ালি গান, আগে সে মুর্শিদি গান, এইগুলো তো এখন আর নাই, খুব কম। সে আব্দুল আলিমের নুখা বায়াজা, এইসব গানগুলো তো এখন আর শুনি না, এখন তো আধুনিক গান। সে কারণে ওই জগতে আর ফেরত যাওয়া কঠিন হবে আমার দৃষ্টিতে। এখন তো আমরা দেখি যে জামা কাপড় একটা উৎসব লাগে, ধুম লাগে একটা, যেমন পয়লা বৈশাখকে কেন্দ্র করে অনেকে নতুন জামা কিনে। আপনাদের সময়টা কি এই ধরনের ছিল কিনা, রেওয়াজ ছিল কিনা? ঠিক না। যারা মা বাবা দেওয়ার
ছেলে সন্তানকে পয়লা বৈশাখ দেওয়ার মতো সমর্থ ছিল, ইচ্ছে একটা নতুন জামা, একটা নতুন হাফ প্যান্ট, একটা স্পঞ্জ স্যান্ডেল কিনে দিত, সেটা পরেই তো। এখন ঈদের মাঠে যে বাবার ঘরে সেমাই কেনার পয়সা থাকে না, চিনি কেনার পয়সা থাকে না, সন্তান আছে, কষ্ট করে হলেও সে সন্তানকে একটা নতুন জামা দেওয়ার চেষ্টা করে, তখন এই অভিপ্রায় ছিল। এখন কিন্তু বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, বিশ্ব পরিবর্তন হচ্ছে, সে কারণে এখন নতুন জামা, নতুন জুতা, ঈদে চাঁদে পয়লা বৈশাখ দেখেন এখনো বাংলাদেশে ঢাকা শহর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটে বড় বড় শহরগুলোতে পয়লা বৈশাখে আমি ধুমধাক্কা দেখি, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের লোকজনই পয়লা বৈশাখটা উদযাপন করার চেষ্টা করে। আপনি দেখেন ওই দিন রমনা পার্ক দিয়ে যে সড়কগুলো ব্যস্ত থাকে, চিড়িয়াখানা ব্যস্ত থাকে, বড় মাঠ থাকলে সেখানে যদি মেলার কেউ আয়োজন করে সেখানে যাওয়ার চেষ্টা করে। আমি আমার এলাকায় কালকে একজন বললো আমাদের একটা স্টেডিয়াম আছে, সেখানে একটা মেলা করা যায় কিনা। তো এগুলা জেলা প্রশাসকের অনুমতি লাগে, ইউএনের অনুমতি লাগে। ওইখানে আবার এইসব আয়োজনের নামে উচ্ছৃঙ্খলতা, আধুনিক সমাজকে আধুনিকীকরণ করা হয়, নানা রকম নাচের ব্যবস্থা করা হয়, যেটা গ্রহণযোগ্য না। সে কারণে সরকার বলেন এগুলা একটা বন্ধ করার চেষ্টা করে। হ্যাঁ, আমাদের সংস্কৃতি, মেলা, আমাদের সমাজ উঠিয়ে দেওয়ার, সেগুলো আস্তে আস্তে পরিবর্তনের নতুন আঙ্গিক করার চেষ্টা করার কারণে এগুলো করা যায় না। আমি ছোটবেলায় দেখেছি যে স্কুল মাঠে পয়লা বৈশাখের সময় যে গ্রাম্য যে নাটক, মঞ্চ নাটকের যে ব্যবস্থা, গ্রামের কিছু ছোট ছোট বিষয় নিয়ে এই নাটকগুলো হতো। সেই বিষয়গুলো কি আপনারা মিস করেন কিনা, দেখেছেন কিনা? যে বিষয়টা আপনি বলছেন ঠিকই, যে মানুষের যে ধারণা তখন ছিল, সে ধারণাটা উল্টিয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। যে আগে যেসব যে নতুন জামা পরে, নতুন জুতা পরে উৎসব মুখর পূজা মণ্ডপ হইতো, সে পূজা মণ্ডপ আমরা যেতাম, সে তারা নাচতো, ঢোল বাজাতো, সেটা দেখতাম, হিন্দু মুসলিম একাকার হয়ে যেত। সেই জিনিসটা এখন আর নাই, এখন একটা আধুনিকরণ হয়ে গেছে। দীর্ঘ 17 বছর আপনারা তো পয়লা বৈশাখকে সেভাবে পালন করতে পারেননি বা পালিয়ে বেড়াতে হয়েছে, সেই স্মৃতিগুলো যদি একটু না জানতে না, চাই। এটা তো একটু রাজনৈতিক প্রশ্ন হয়ে যাবে। আমি তো আগে বলেছি যে 17 বছর আমি কি করেছি, সরকার অতীতের কি করেছে, সকল বিষয়ে বাংলাদেশের মানুষ জানে, বিশ্বব্যাপী জানে। যার কারণেই জুলাই আগস্ট বিপ্লব, 17 বছরের আন্দোলন সংগ্রামের বিজয় হয়েছে। সে বিষয়ে রাজনৈতিক আলোচনা আমি করতে চাই না, কারণ এখনো রাজনৈতিক আলোচনায় সমালোচনার সময় আসে না। মাত্র 35 দিন 36 দিন এই সরকারের বয়স। আগে তো বলেছি সূর্য পূর্ব দিকে উঠলে দিনটি কেমন যাবে, সে বিষয়ে আপনারা সচেতন সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন, সব ইউটিউব, সব মিলিয়ে অতীতকে দেখে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির সরকারের যে অভিপ্রায়, সেগুলো তুলে ধরলেই তো অতীত চলে আসবে। সে কারণে আমি রাজনৈতিক কোনো আলোচনা এই পয়লা বৈশাখ করতে চাই না। শুধু পয়লা বৈশাখ এটি বলতে চাই, যেই কারণেই গণতন্ত্র রক্ষার জন্য আমরা, আমার দল, যেহেতু আমি এই দলের সাথে দীর্ঘদিন সম্পর্কিত একজন মুক্তিযোদ্ধা, সেখানে আমি এই দলের জন্য দোয়া করি। এই জন্য এই দলের নেতা যিনি, তিনি রাজনৈতিক অঙ্গনে যে লোকটিকে সিপাহী জনতা ট্যাঙ্কের উপর লাফিয়ে ক্ষমতায় নিয়ে এসে সামরিক শাসনের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, সেই দলের নেতার সন্তান তারেক রহমান। সে কারণে রাজনৈতিক আলোচনা না করে তার জন্য এই সময়ে তার জন্য দোয়া করা উচিত পয়লা বৈশাখ। থ্যাংক ইউ। আর একটু যদি আপনার বাবা মায়ের সাথে কোনো স্মৃতি কি মনে পড়ে যে? আমার মার স্মৃতি তো, আমার স্ত্রী ইলেকশনের 7 দিন পর ইন্তেকাল করেছে। সে একটা কথা বলে গিয়েছে, আমার সাংসারিক জীবনে প্রায় 48 বছরে সে কোনোদিন রাজনীতির সাথে, বিএনপি করতেও সম্পর্ক ছিল না, অমুককে অমুক পদ দাও, অমুককে এটা করো, কিন্তু মরার আগে একটা স্টেটমেন্ট করে গেছে। আমার স্বামীর দিকে আপনারা দেখবেন, আমার স্বামীর জীবনের দুটি জিনিসে আমাকে খুব কষ্ট দিয়েছে, মৃত্যুর আগে বলে গেল। যে একটি হলো 1996 সালে একটি ভোট কেন্দ্রে আমাকে হত্যা করার জন্য চারিদিকে ঘেরাও করে স্কুলের তালা বন্ধ করে দিয়ে মেরে ফেলার ঠিক 5 থেকে 7 মিনিট আগে আমি মরে গেছি, ধরে নিয়েছি। তখন সেনাবাহিনী
তড়িৎ গতিতে এসে আমাকে উদ্ধার করে। এই স্মৃতিটা তাকে বেদনা দিয়েছে, আমাকেও দিয়েছে। আর একটা স্মৃতি 111 সরকারের সময় আমাকে বিনা কারণে গ্রেপ্তার করে জেলে পুরিয়েছে। 2008 সালের 1 জানুয়ারি আমার মা 103 বছরে ইন্তেকাল করেন। আমাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আমার 2 মেয়ে, বড় মেয়ে সচিবালয়ে গিয়েছেন। তখনকার সচিব ছিলেন আমার ইউএনও ছিলেন 1991 সালে। আমার এই তামান্নাকে সে ছোট্ট দেখেছে, আদর যত্ন করেছে। সে একটা আবদার নিয়ে তখন সচিবের কাছে গিয়েছিলেন যে আমার বাবাকে প্যারোলে ঢাকা থেকে মুক্তি দেওয়া হোক, একমাত্র ছেলে, এখন ছোট ছেলে, তার মায়ের মুখটা সে দেখুক। কিন্তু তখনকার সচিব আমাকে সেই প্যারোলে আমার মাকে দেখতে যেতে অনুমতি দেন নাই। উনি আবার শেখ হাসিনার প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিবও ছিলেন। হি ইজ ফ্রম চিটাগং, নামটা উল্লেখ করলাম না। সে কারণে ওই স্মৃতিটা আমার মনে পড়ে যে আমার মাকেও আমি শেষ দেখতে পারিনি। এই দুটো জিনিসই আমার সবচেয়ে কষ্ট, বেদনাদায়ক। আর সবচেয়ে কষ্ট হলো আমার যখন আমি পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছিলাম তখনকার প্রধানমন্ত্রীর ছেলের সম্বন্ধে, তখন আমার বিরুদ্ধে 64টা জেলায় 64টা মামলা দায়ের করা হয়েছিল। তখন আমার নেত্রী, অপোজিশন লিডার, আমার মামলাগুলো হাজিরা দিতে গিয়ে আমি বহু জায়গায় লাঞ্ছিত হয়েছি। আমার 4-5টা গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমার উপর অত্যাচার করেছে। এই দৃশ্যগুলো মনে পড়ে এই কারণে যে আমি আগে বলেছি রাজনৈতিক বক্তব্যদের অনেক কিছু আসে যায়, সেই জন্য এগুলা সহ্য করেই তো আজকে ষষ্ঠবারের মতো পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তাই আমি মনে করি যে পয়লা বৈশাখে রাজনীতি না করি, একদিন আসেন, আরও সময় যাক, ঘরোয়া পরিবেশে রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে। গ্রিন টেলিভিশনকে আমার এই অনুষ্ঠানে রেকর্ডিং বা প্রচার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে দুঃখের বিষয় আমি রাজনীতি কোনো আলোচনা আমরাও রাজনীতির আলোচনায় যেতে চাই না। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনার প্রিয়তমাকে নিয়ে আপনি প্রথম পয়লা বৈশাখে কোথায় ঘুরতে গিয়েছেন, সেই স্মৃতি কি মনে আছে কিনা ঢাকা যদি একটু জানতে চাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, সে বাড়ি রাজশাহীতে হোক, কিন্তু কোনোদিনও পয়লা বৈশাখ বিয়ের আগেও যায়নি, পরিচয় ছিল, কিন্তু বিয়ের পরে একদিন মনে আমরা আমাদের গাজীপুরে কারখানা ছিল, তখন আমাদের 2টা বাচ্চা হয়ে গিয়েছিল। গাজীপুর ফ্যাক্টরি বন্ধ ছিল, যাওয়ার সময় আমি দেখে গেলাম গাজীপুরের মেলাটা একবার দেখার সৌভাগ্য হয়েছে, এইটুকু, আর কোনদিন কোথাও যায়নি। আমরা তো জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে বিশেষ করে সেখান থেকেই সেই কালচারটা। ওইটুকুতে সে এত ব্যস্ত, একটু লেখাপড়ার দিকে ঝোঁক ছিল, সবসময় পড়তো, আর একটু ধর্ম অবলম্বী ছিল, নামাজ কালমা ঠিক মতো পড়তো, এবং এটা নিয়ে ইসলামিক বইগুলো নিয়ে তার বেশি চর্চা ছিল। আর ইতিহাসের ছাত্র ছিল, তো ইতিহাস নিয়ে ঘাট। আপনার সন্তানদের নিয়ে যদি একটু জানতে চাই, আপনার সন্তানরা কি কখনো পয়লা বৈশাখে ঘুরতে চেয়েছে? না বা না, 2টা মেয়ে এসব দিকে তারা তার মাকে নিয়ে যেত কিনা। সেই রাজনীতি করতাম তো ওইটুকু তখন মনেও পড়ে না, এখন বয়স হয়ে গেছে। শুধু এটুকু মানে আমার আল্লাহ পাক আমাকে 2টা মেয়ে দিয়েছে, 2টাই সুশিক্ষিত না, অনেক শিক্ষিত, 2জনেই ভালো ব্যবসায়ী, 2জনের স্বামী সংসার নিয়ে ভালোই আছেন, তারাও ব্যবসায়ী, এবং তারা রাজনৈতিক অঙ্গনে কোনোদিন আমাকে কোনো রকম ব্যাঘাত ঘটায় না, তদবির করে না। তারা নিজস্ব গতিতে আছে, বাবার ভোটে সবাই যাবে, কষ্ট করবে, আবার বাবা যখন রাজনীতি চলে যাবে তারা তাদের পথে, একই সাথে আমরা থাকি, এটাই আমাদের সবচেয়ে বড়। তারা কি রাজনীতিতে কখনো আসতে চেয়েছে বা আসবে বড় কিনা? মেয়ে একটু আছে সামাজিকভাবে রাজনীতির সাথে, মহিলা দলের সাথে, বিএনপির সাথে, আমার এলাকার বিএনপির সভাপতি ছিল একসময়। হ্যাঁ, যেহেতু পরিবারগত একটু রাজনীতির সাথে বড় মেয়েটার সম্পর্ক গভীর, সে চেষ্টা করছে আর কি। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বা পয়লা বৈশাখ উপলক্ষে কিছু একটা বলতেন। কথাই তো প্রথম, যে বাংলাদেশের জুলাই বিপ্লব অতীতের 17 বছরের সকল গ্লানি, দুঃখ, জেল, জুলুম, গুম, খুন সবকিছু ভুলে গিয়ে যে সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে দায়িত্ব পেয়েছেন, আজকে পয়লা বৈশাখ আল্লাহর দরবারে
এই ব্যক্তিটির জন্য দোয়া করি, যে ব্যক্তিটি দেশ পরিচালনায় নিজকে সরকার প্রধান না, জনগণের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক যেন পয়লা বৈশাখ তাকে সে শক্তি দান করে। এই দোয়াটুকু আপনার গ্রিন টেলিভিশন সকল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া চাই। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকেও পয়লা বৈশাখ। মালিক, সাংবাদিক সবাইকে আমার পক্ষে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই গ্রিন টেলিভিশনে চোখ রাখবেন।